ওয়েলকাম। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব খুব প্রাসঙ্গিক একটা বিষয়। সেটা কি? সেটা হচ্ছে তোমরা যারা যারা যে সমস্ত ক্যান্ডিডেট প্রাইমারি পাশ করেছিলে প্রথম, তাদের মধ্যে অনেকজন বিএড ছিলে, অনেকজন ডিএড ছিলে, অনেকজন এনআইওএস ছিলে। তার মানে টেট আমরা যদি দেখি 2022-এর মধ্যে কারা কারা ছিল, তিন ধরনের ক্যান্ডিডেট ছিল। বিএড ক্যান্ডিডেট ছিল, ডিএড ক্যান্ডিডেট ছিল এবং এনআইওএস এর ডিএড ছিল। আমি এনআইওএস দ্বারা রিপ্রেজেন্টেশনস করি। দেখো, বিএডদেরকে কিন্তু অগাস্ট মাসে বের করে দেওয়া হয়, এনআইওএসদেরকেও কিন্তু কিছুদিন পরে বের করে দেওয়া মানে তাদের প্রক্রিয়াটাকে বেআইনিভাবে ঘোষিত করে। ডিএডরা 2022 থেকে কোয়ালিফাইড যারা করে থাকলো, এতদিন ধরে যারা ইন্টারভিউয়ের প্রস্তুতি নিল, তাদের জন্য একটা ব্যাড এফেক্ট পড়তে পারে। আমি বলছি না পড়বে। আজকে জানো একটা কি ঘটনা ঘটেছে, আমি অবাক হয়ে গেলাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড, আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অ্যাকচুয়ালি কি প্রাইমারি রিক্রুটমেন্ট চায়। দেখো, এ কথা নিশ্চিত প্রাইমারি রিক্রুটমেন্ট হবেই, কিন্তু সেটা এত লেন্দি কেন করছে গভর্নমেন্ট, এর উত্তর কিন্তু কারো কাছে নেই। ঠিক আছে, প্রথম কথা, এই লেন্দি করার কারণটা কি কেউ কিন্তু বলতে পারবে না। এর কারণ কি? দেখো, কিছুদিন আগে জানা গেল যে বলা হচ্ছে যে টেট সার্টিফিকেটকে নিয়ে যে একটা তোমাদের কেস চলছে, সেই কেসটার জন্য নাকি একটু থেমে রয়েছে। আচ্ছা, এখন তো আবার নতুন কেস উদ্ভাবন হয়েছে, জানো কি? আজকে 25 জুলাই 2024 আজকে আবার একটা নতুন কেস উদ্গীরণ হয়েছে। এটা কি তোমরা জানো? মাথায় রেখো, এনআইওএস ডিএলএডদের রিভিউ পিটিশন কিন্তু একসেপ্ট করা হয়েছে। তোমরা কি জানতে? আমার তো মনে হয় না তোমরা জানতে। তোমরা অনেকেই জানতে না আমার মনে হয়। তার কারণ কেন? এবার তোমরা বলতে পারো স্যার কেন, তাহলে কি সমস্যা হলো? দেখো, এনআইওএসদের বের করে দেওয়া হয়েছিল। সে কেন বের করলো, কিভাবে বের করলো, তাদের বের করা উচিত বা অনুচিত ছিল, আমি সেগুলো প্রসঙ্গে যাচ্ছি না। কিন্তু তাদেরকে বের করে দেওয়া হলো, তারপর থেকে তাদের জন্য অপেক্ষাই করা হলো। এক প্রকার বলা যেতে পারে যে আমরা সুপ্রিম কোর্ট থেকে কিভাবে এনআইওএসরা ঢোকে বা এনআইওএসদের একটু অপেক্ষা করে তাদেরকেও ঢুকিয়ে নেব। রিভিউ পিটিশন একসেপ্ট করা হয়েছে, আমি বলছি না রিভিউ পিটিশন একসেপ্ট করা হলেই হবে, কিন্তু রিভিউ পিটিশন যখন একসেপ্ট করা হয়, বিএডদের রিভিউ পিটিশন বারবার রিজেক্ট করা হচ্ছিল, সেইখানে এনআইওএস ডিএলএডদের রিভিউ পিটিশন একসেপ্ট করা হলো। এর মানেটা কি? এবার বিএডরাও বারবার রিভিউ পিটিশন করছে যে 11ই আগস্টের পরে তাদের রিভিউ পিটিশন দাখিল করার জন্য, কিন্তু সেটা তাদের রিজেক্ট হচ্ছে বিভিন্ন কারণে। পরবর্তী দিনে যে একসেপ্ট হবে না, কোথায় লেখা আছে? আজকে বিএড রিভিউ পিটিশনসেরও খুব গুরুত্বপূর্ণ মামলা ছিল, কিন্তু সেই রেসপেক্টে কোনো এখন অবধি কোনো রকম আপডেট আমি পাইনি। আমার বক্তব্য যে এতদিন ধরে এই সমস্ত তথ্যগুলো যে আমরা নিলাম যে সুপ্রিম কোর্ট এই করেছে ওই করেছে, তার কোনো রকম কোনো এফেক্ট আমাদের রাজ্যে হলো না কেন? আমি তো কিছু বুঝলাম না। কোনো তো স্টেপ নেবে। আবার এনআইওএস এর ডিএলএডরা যদি রিভিউ পিটিশন দাখিল করে তারা যদি তাদের যোগ্যতা প্রমাণ করে বা তাদেরকে যদি ভ্যালিড বলে মনে করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মহোদয়রা, তাহলে তো আবার আগের অবস্থায় ফিরে যাবে। তার মানেটা কি? তার মানে ওয়েট করছে আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ যে না ঠিক আছে তাদের বাদ দিয়েছে, কিন্তু আগামী দিনে তারাও ঢুকে যাবে। হয়তো তারা জানে পরিষ্কার কথা যে বিএডদের বাদ দিয়েছে, ঠিক আছে বিএডরা দেখবে রিভিউ পিটিশনস করে ঠিকই ঢুকে যাবে। এনআইওএসদের বাদ দিয়েছে, এনআইওএসরা ঠিকই ঢুকে যাবে। নাহলে সময়টা কিসের? আগস্ট মাসে বেরিয়েছে, আজকে এই মাসের আগস্ট চলে আসলো। তাহলে যদি তারা পরবর্তীতে ঢুকেও যায়, তারা যদি ডিএলএড করে এসে তাদের যদি অ্যাকসেপ্ট করাও হয়, সেটা হোক, তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ তো কোনো স্টেপ থাকবে? নো স্টেপ, নাথিং। কেন? সমস্যাটা কি? কোথায় সমস্যা? কেন এই পরিস্থিতিতে এসে দাঁড়িয়ে যাচ্ছে বারবার প্রতিটা এক্সামিনেশন, যে তারা পরীক্ষা দিচ্ছে, তারা সার্টিফিকেট পাচ্ছে, আলটিমেটলি তারা কোনো রকম কিছু করতে পারছে না? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি অবশ্যই বলবো যেটা জেনুইন সেটা হয়েছে। বিএড ডিএড প্রসঙ্গ নয়। যদি বিএড দ্বারা ঢোকে তাতেও প্রবলেম নেই, বিএড দ্বারা বেরিয়ে গেলে তাহলেও প্রবলেম নেই অ্যাজ এ টিচার। কিন্তু অ্যাজ এ ক্যান্ডিডেট যারা ডিএড তারা তো চাইবে, কেন বিএড দ্বারা ঢুকবে? তাদের তো একবার বাদ দেওয়া হয়েছে।
তারা আবার রিভিউ পিটিশন দাখিল করে ঢুকে যেতে পারে। আমি বলিনি ঢুকবে, ঢুকতে তো পারে। সময় গড়াচ্ছে মানে কি, তাদের কাছে অপশন আছে, তারা জানে যে আমাদের কাছে সময় আছে, আমরা যদি সুপ্রিম কোর্ট থেকে একটা অর্ডার আনতে পারি তাহলে সব কিছু থমকে যাবে। আমি এটা নিরপেক্ষভাবে বলছি। দেখো, এখানে যদি বিএডরা থাকতো, এনআইএস ডিএলএডরা থাকতো, তাহলে কি সরকার নিয়োগ করতো? সরকার দেখো, সরকার 22শে ডিসেম্বরে পরীক্ষা নিয়ে গোটা 23 পার করে দিল, গোটা 24 শেষের পথে। আলটিমেটলি আদৌ কি রিক্রুটমেন্টটা তারা করতে চায়, নাকি আমরা ফালতু ফালতু ইন্টারভিউ প্রস্তুতি করাচ্ছি? ব্যাপারটা বুঝতে হবে। আমি এই জন্যই ভিডিওটা করলাম যে প্রত্যেকটা ডিএলএড ক্যান্ডিডেটদের অ্যাক্টিভ হওয়া উচিত, যে কি আদৌ তাদের লাইফটার ভবিষ্যৎ কি, তাদের কি হবে। তারা এখন অপেক্ষা, পরবর্তীতে নতুন নিয়ম আসুক, পরবর্তীতে নতুন নিয়ম অ্যাপ্লিকেবল হোক, তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু প্রত্যেকটা স্টেট যখন সুপ্রিম কোর্টের ল অ্যান্ড অর্ডারকে মেনে তারা তাদের নতুন নিজস্ব নোটিফিকেশন বের করছে, তারা নিজস্ব ইন্টারভিউ নোটিফিকেশন করছে, সেইখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেপ কি? ওয়েস্ট বেঙ্গল কেন নো স্টেপ? আমি তো কিছু বুঝতে পারছি না। তো এই জায়গায় দাঁড়িয়ে প্রশ্নচিহ্ন উঠে আসবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আমি স্তম্ভিত হয়ে গেলাম যে দেখো, আবার রিভিউ পিটিশন এনআইওএসটা ডিএলএড দাখিল করেছে। দেখো, এনআইওএস গভর্নমেন্টেরই তো প্রজেক্ট, গভর্নমেন্টই এনআইওএসদের করিয়েছে। সেখানে গভর্নমেন্ট, সুপ্রিম কোর্ট বলেছে এনআইওএসটা প্রসেসটা ভুল, এটা রেগুলার ডিএড এর সঙ্গে তুলনা করা যায় না। সেটা সুপ্রিম কোর্টের ব্যক্তিগত ব্যাপার। এবার একটা দেখো, জাজ পরিপ্রেক্ষিতে ডিসিশন চেঞ্জ হয়। একটা জাজ এক রকমের, অনুরুদ্ধ বোস বা সুধাংশু দুলি এক রকমের কনসেপ্ট দিয়ে গেছে, তাই বলে পরবর্তীতে যে সেম কনসেপ্ট একসেপ্টেড হবে, এটা কিন্তু মানা যায় না। এটা কিন্তু নাও হতে পারে। এটা যারা যারা বলে যে না সেম হবে, তারা জানে না, এটা নাও হতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার বক্তব্য একটাই, যে আলটিমেটলি আমাদের গভর্নমেন্টের স্ট্যান্ডটা কি, তারা চাইছেটা কি? তারা কি সুপ্রিম কোর্টকে মেনে চলতে চাইছে, নাকি তারা চুপচাপ বসে থাকবে যে আমরা রিক্রুটমেন্ট তো করবো না, আমরা আবার টেট নেবো, আবার গাদাগুচ্ছের ছাত্র বাড়াবে, আলটিমেটলি টেট নেওয়াই হবে, আলটিমেটলি ছাত্র বাড়ানোই হবে। বারবার তাদের বক্তব্য 1 লাখের উপরে ভ্যাকেন্সি আছে। আরে ভ্যাকেন্সি আছে, ভ্যাকেন্সিটা পূরণ কবে হবে? আদৌ কি হবে এ প্রজন্মে, নাকি এ প্রজন্মের ছেলেপেলের বয়স পার হয়ে যাবে? আমি তো কিছু বুঝলাম না। কিন্তু আমি এই ভিডিওটা করলাম এই জন্যই, কারণ আমি আজকে একটা খবর পেলাম যে রিভিউ পিটিশন তারা নাকি অ্যাকসেপ্ট হয়েছে। কাদের? এনআইএস ডিএলএডদের। যদি সুপ্রিম কোর্ট তাদের আবার মান্যতা দেয়, তাদের ঢুকবে কে? তারা অবশ্যই ঢুকুক, তারা অবশ্যই থাকুক। বা যদি সুপ্রিম কোর্ট তাদের রিজেক্ট করে, রিজেক্ট করুক, তাতে আমার কোনো যায় আসে না। কিন্তু আলটিমেটলি যারা 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 পাবেই চাকরিটা, ডিএলএড ক্যান্ডিডেট, তাদের দোষটা কোথায়? যারা বিএড ক্যান্ডিডেট, যোগ্য বিএড ক্যান্ডিডেট, তারা বাদ হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে, তারাও যদি পরবর্তীতে ঢোকে, সেটা সেটা দেখা যাচ্ছে সময় যা, তারা ঠিকই রিভিউ পিটিশন দাখিল করতে করতে একটা রিভিউ পিটিশন একসেপ্ট হবেই, সেদিক দিয়ে ঠিকই তারা ঢুকে যাবে। তা আমি জানি না ভাই আগামী দিনে কি পরিস্থিতি আসতে চলেছে। আজকে এটা দেখার পর বা নিজে অ্যানালাইসিস করার পর আমার সত্যি আজকে চমকে গেলাম যে আসলে আমাদের রাজ্য মানতে চাইছে কি, আমাদের রাজ্য কি করতে চাইছে। আবার তো সেপ্টেম্বর আসলে নোটিফিকেশন বেরোবে, আবার তো 2024-এর টেট হবে। কি হচ্ছে এগুলা, কি আমি তো কিছু বুঝতে পারলাম না। তা আমার সেই জায়গায় দাঁড়িয়ে সত্যি একটু অকওয়ার্ডস লাগলো যে ব্যাপারটা কেমন হয়ে গেল। ব্যাপারটা বারবার বারবার একই রকম যদি হয়ে যায়, এবং সেইখানে যদি কোনো রকমভাবেই আমরা যদি দেখি যে কোনো রকমভাবেই অ্যাকসেপ্টেবল হচ্ছে না, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তো খুব মুশকিলের ব্যাপার। আমাদের রাজ্য সরকারের তো একটা স্টেপ থাকবে যে না ঠিক আছে, ইলেকশন ছিল, ইলেকশন গেল, একটার পর একটা ইভেন্ট আসছে, ইভেন্ট যাচ্ছে, কোনো প্রবলেম নেই। কিন্তু আলটিমেটলি কিছু তো থাকবে, কিছু নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার আর কিছু বলারও থাকে না। আমার এটা মনে হলো আজকে এই ঘটনাটা দেখার পর, আচ্ছা জিনিসগুলো দেখলাম, আমি অবাক হলাম যে এখনও রিভিউ পিটিশন তারা দাখিল করছে। এবং তারা কেন তারা দাখিল করবে না? তারা তো ঠিকই আছে, তারা তো নিজেদের হক যাচাই করছে, যদি যারা পারে। বারবার সুপ্রিম কোর্টে যে 3-4টে আইন আসলো, সেই আইনের কইটুকুটা ইমপ্লিমেন্টেশন হয়েছে? কোথায় প্যানেল সেপারেট ভাবে বেরিয়েছে? কিচ্ছু বুঝতে পারছি না কি হয়েছে কি হবে না। সেই জায়গায় দাঁড়িয়ে আবার যদি এরা রিভিউ পিটিশনস করে একসেপ্ট হয়ে গেল, আবার এই রিভিউ পিটিশনসের জন্য আবার কিছুদিন দাঁড়িয়ে যাবে কিনা, সেই জায়গায় দাঁড়িয়ে বড় প্রশ্নচিহ্ন উঠে আসছে। এর থেকে বলার আর কিছু নেই, এইটুকুটাই বলার উদ্দেশ্য ছিল। এবং আশা করছি এই ভিডিওটার মারফত তোমরা সমস্ত তথ্য পেয়েছো। এবং আমি বললাম ডিএড ক্যান্ডিডেটরা ঐক্যবদ্ধ হয়, এবং তোমাদেরকে যেহেতু তোমাদেরকে সুপ্রিম কোর্ট থেকে অ্যাকসেপ্টেবিলিটি দিয়েছে, তোমরা তোমাদের মতো করে এগোও, এবং তোমরা ঐক্যবদ্ধভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে জানাও
নাহলে কিন্তু সমস্যা সামনে দাঁড়িয়ে আরও কিন্তু বেড়ে যাবে, যা সিচুয়েশান গিয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, চলো আজকে এইটুকুই, দেখা হবে পরবর্তী ক্লাসে।